নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই এবং চ্যানেলটি ভিজিট করার জন্য আবার আবেদন জানাই। তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে দাবিয়ে দেবে যাতে করে নতুন নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইমারি যারা পরীক্ষা দিচ্ছ বা যারা পরীক্ষার জন্য আগ্রহী, এই দিকে আসতে চাও, আমি অবশ্যই এই ভিডিওটা রেকমেন্ড করব। এইটা হচ্ছে একজন মনস্তত্ত্ববিদ যার নাম তোমরা নিশ্চয়ই যখন বিএড করবে বা ডিএলএড করেছো তখন নিশ্চয়ই শুনেছো বা শুনবে পরবর্তীকালে। তিনি হলেন রুশ সাইকোলজিস্ট ভাইগটস্কি, লেভ ভাইগটস্কি। এনার নাম নিশ্চয়ই তোমরা শুনবে। ইনি একজন খুবই প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, খুব অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, যিনি একজন সাইকোলজিস্ট ছিলেন। তো তার যে থিওরিগুলো এই আমাদের এনসিএফ ফলো করে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যাতে আমরা সব সিলেবাসের সব মনস্তাত্ত্বিক দিকটা দেখতে পাই, কিভাবে শিশুদের আমরা নলেজেবল করে তুলবো, কিভাবে তাদের শিক্ষা দেব, সেইগুলো মানে এনার থিওরি বেসেই এগুলো আলোচনা আছে। তো নিশ্চয়ই ইনি খুবই অল্প বয়সে মারা যান, 38 বছর বা 33 বছর এরকম কিছু একটা সময় তিনি মারা গিয়েছিলেন। কিন্তু তার যে থিওরিগুলো সেগুলো এখনো আমরা চর্চা করি এবং এই নিয়ে অনেক কিছু বিষয় জানার আছে। তো লেভ ভাইগটস্কি তিনি একজন ছিলেন রাশিয়ান সাইকোলজিস্ট। ভাইগটস্কি আমরা শুধু ভাইগটস্কি হিসেবেই পড়ি, তো সেটাই লিখবো আমি। ভাইগটস্কি তো ইনি একজন কে ছিলেন, যে রাশিয়ান সাইকোলজিস্ট। কে ছিলেন? যে রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন। তো এনার তো একটা বিশাল বড় থিওরি আছে, এনার অনেকটাই বিস্তৃত এনার থিওরিটা। তো সেটা বলতে গেলে তো ঘন্টা 2 লেগে যাবে। তো এর মধ্যে থেকেই কিছু বাছাই টপিক তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি, যেটা এই পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের জেনে রাখা অবশ্যই উচিত। তো সেই টপিকগুলো হচ্ছে এনার যেই মেন টপিক, যেগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে বা যে এনার যে থিওরির মেন পার্টগুলো, সেগুলোর মধ্যে থেকে আমি কিছুটা আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত ইনি যার জন্য বিখ্যাত, ইনি কনস্ট্রাকটিভিস্ট ছিলেন, মানে নির্মিতিবাদের ইনি একজন হোতা ছিলেন। নির্মিতিবাদ বলতে কি বোঝায়? যে শিশুরা, আমরা তো আগে তখনকার দিনের শিক্ষা ব্যবস্থাটা কি ছিল বলতো? যে শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষক বলবে একপেক্ষী আর কি, একমুখী। শিক্ষক বলবে আর ছাত্ররা শুনে শুনে সেগুলো মুখস্থ করবে, কোনো আলোচনার দরকার নেই, কোনো ছাত্ররা কোনোভাবে অ্যাক্টিভ হতো না। একদিক দিয়ে একমুখী, মানে একদিক দিয়ে বলে যাবে, কিন্তু ছাত্ররা শুনবে, সেগুলো খাতায় নোট করবে কিংবা মনে রাখবে। এইগুলো মানে সক্রিয়তাটা শুধুমাত্র শিক্ষকের ছিল, অ্যাক্টিভিটি কোনোই মানে শিক্ষার্থীরা করতো না। তো তা থেকে বেরিয়ে এসে এখন আধুনিক যুগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে শিশুই সবকিছু করবে, শিশুকে সক্রিয় করে তুলতে হবে, শিশুকে হাতে কলমে শেখাতে হবে। তাকে শুধুমাত্র ক্লাসে নিষ্ক্রিয়ভাবে বসিয়ে রাখলে হবে না, সে সবকিছুতেই যাতে ইন্টারাপ্ট করে সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে এবং তাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। তো এখানে শিক্ষক কিন্তু গৌণ আর শিক্ষার্থী হচ্ছে মুখ্য। শিক্ষার্থীকেই কেন্দ্র করেই এই শিক্ষা ব্যবস্থাটা চালু করতে হবে। সেই জন্য এখানে শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক যেসব দিকগুলো, সেগুলো এই আধুনিক শিক্ষা ব্যবস্থায় অনেকটা, কি বলবো, আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইনক্লুড আছে। শিক্ষার্থীর মনস্তত্ত্বের ভিত্তিতেই এই শিক্ষা ব্যবস্থা, সিলেবাস
মানে পাঠ্যক্রম যেগুলো সেগুলো তৈরি হয়েছে, তাদের সেই স্টেজের সেই মনস্তাত্ত্বিক মানে ওয়েদারটা, মনস্তাত্ত্বিক অবস্থানটা সেখানে কি রকম। হ্যাঁ, তো আমরা যদি ছোট হয়তো অনেক ছোটবেলায় আমরা দেখি হয়তো নামতা শেখাই, হ্যাঁ, তখন নামতা শেখালে সেটা কি হবে, সে মনে রাখতে পারবে না। তাই জন্য তাকে আরো একটু যখন ডেভেলপড হবে তখন মনে রাখার জন্য সেটা এনকারেজ করতে হবে। ছোটবেলায় অনেক সময় কি হয়, আমরা অনেক ছবির মাধ্যমে জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করি, তখন যদি আমরা লিখিতভাবে কিছু জিনিস বোঝাই ওরা বুঝতে পারবে না। সেই রকমই আমরা যদি ছোটবেলায় কিন্ডারগার্টেন যখন এলকেজি ইউকেজি, তখন আমরা কি ওদেরকে অ্যাক্টিভিটির মাধ্যমে ওদের সক্রিয় করে রাখবো, খেলার মাধ্যমে কোনো বল দিয়ে আমরা হয়তো কোনো যোগ শেখাতে পারি। তো লাইন্স ব্লক দিয়ে যেমন আমরা গণিতের অনেক কিছু শেখাতে পারি, অ্যাবাকাস দিয়ে শেখাতে পারি, সেগুলো কি হচ্ছে মূর্ত জিনিসের সাহায্যে আমরা তাকে সক্রিয় করে রাখছি। বিমূর্ত জিনিস কিন্তু তাদের ভাবনাটা আসবে না। কিন্তু তখনকার দিনে এইসব কিছু এত কিছু ভেবে শিক্ষা দেওয়া হতো না, জাস্ট দিয়ে দাও, তুমি নিতে পারলে নাও, না পারলে বসে থাকো, এরকম। তো এখন সব শিক্ষার্থীদেরই সক্রিয় করে তুলতে হবে, এটাই হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি প্রথম একটি কি বলবো সোপান, প্রথম একটি অপশন, যে তাদেরকে সক্রিয় করে তুলতে হবে। তো লেভ ভাইগটস্কি এর একটি জনক ছিলেন। ইনি হচ্ছে কি বললাম, নির্মিতিবাদের জনক বলা যাবে না, নির্মিতিবাদের ইনি একজন হোতা ছিলেন। তো নির্মিতিবাদ, তিনি কিন্তু জ্ঞানমূলক নির্মিতিবাদের ছিলেন, কিন্তু তার মধ্যে থেকেও জ্ঞানমূলক নির্মিতিবাদ কে বলতো মেন হচ্ছে পিয়াজে, কিন্তু তিনি ছিলেন সমাজ নির্মিতিবাদ বা সামাজিক নির্মিতিবাদে। সামাজিক দিকটাকে তিনি বড় করে দেখেছেন। যেমন পিয়াজের ক্ষেত্রে বলেছেন যে একটা স্তরে একটা বয়স এলে শিশুরা শিখবে, ফোর্সফুলি শিখতে পারে বা শিখতেই হবে তাকে, এরকম। কিন্তু এখানে ভাইগটস্কি বলেছিলেন কি, যে বয়সটা কোনো ম্যাটার নয়, শিশু ছোট থেকেই অনেক পরিণত মানুষজনের সাথে মিশলে তার ভাবনা চিন্তাটাও অনেকটা পরিণত হবে, তার ব্যক্তিত্বে অনেকটা কি আসবে, ম্যাচুরিটি আসবে। তো সেই জন্যই বলা যায় না, অসৎ সঙ্গে নরকবাস আর সৎসঙ্গে স্বর্গবাস, সেরকমই হয়েছে। যদি তুমি একটা গ্যাদারিংয়ে যদি তুমি ভালো ভালো কতগুলো লোকের সাথে মেশো, ভালো ভালো লোকের সাথে আলাপ আলোচনা করো, তোমার মধ্যেও কি হবে, একটা ভালো জিনিস গড়ে উঠবে। সেই তুলনায় তুমি যদি খারাপ মানুষজনের সাথে মেশো, বা তোমার কি হবে, অধোগতিই হবে, নিশ্চয়ই ভালো কিছু হবে না। তাই সেই জন্য সবসময় তোমরা মানে সবসময় মানুষকে চেষ্টা করতে হবে ভালো জনের সান্নিধ্যে থাকার। তো তিনি এটাই বলেছেন যে আমরা সামাজিকভাবে ওয়েদারের সাথে মেশার ফলে আমাদের মধ্যে যে বিকাশটা গঠন হবে। আর একটা ডেভেলপমেন্টটা কি বলতো, যে জনগণের সাথে মিশবে, তাদের থেকে সে জিনিসটা নেওয়ার চেষ্টা করবে, সে তার সংস্কৃতি কালচার সবকিছু নেওয়ার চেষ্টা করবে। আর একটা হচ্ছে কি বললাম, যে ভিতর থেকে তার জিনিসটা আসবে, যে সমাজ সংস্কৃতি সম্পর্কে তার জ্ঞান, এগুলো সব চেতনা, এগুলো জাগ্রত হবে, এগুলো ভিতর থেকে। আর ওগুলো কি গ্যাদার করবে, বাইরে থেকে। তো এই ইন্টার ইন্টার সাইকোলজিস্ট মানে ইন্টার সাইকোলজিক্যাল আর একটা কি ইন্ট্রা। অন্তর্ব্যক্তি আর আন্তর্ব্যক্তি, এই দুটো ইন্টার সাইকোলজিক্যাল। যেখানে কি বলছে বলতো, ইন্টার সাইকোলজিক্যাল বলছে জনগণ কেন্দ্রিক, মানে আমি অনেকের, তারা লিখে নিই একটু, মানে জনগণ কেন্দ্রিক, মানে আমি অনেকগুলো ব্যক্তির সাথে মিশছি, সেখান থেকে যেটা আমি সংগ্রহ করছি, অনেকজন মানুষের সাথে মিশছি, সেইখান থেকে যেই কালচারটা, যেই সামাজিক জিনিসগুলো, রীতিনীতি, নিয়ম আচার ব্যবহার, এইগুলো শিখছি, সেগুলোকেই আমরা ইন্টার সাইকোলজিক্যাল বলছি।
আর আরেকটা আছে ইন্ট্রা সাইকোলজিক্যাল, সেটা মানে হচ্ছে তোমার নিজের ভিতরে তুমি যে সবকিছু ওয়েদার দেখছো, সবকিছু সামাজিক সব কিছুই তোমার মধ্যে দেখছো, সেটা তোমার ভিতরে কি করে প্রতিফলিত হচ্ছে, মানে তুমি সেই জিনিসটাকে কিভাবে নিচ্ছ। অনেক কিছু কুসংস্কার আছে, সেটা বিশ্বাস করছো না, কিসের দ্বারা বিশ্বাস করছো না, কি যুক্তি তোমার মধ্যে গঠন হচ্ছে, সেইগুলোই অনেকটা বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। হুম। তো এইগুলো যদি ভালো ভালো লোকেদের সাথে তুমি মেশো, নিশ্চয়ই ভালো জিনিসটা তুমি নিতে পারবে। আর খারাপ লোকেদের সাথে মিশলে আর বলার অপেক্ষা রাখে না। তো ইন্ট্রা সাইকোলজিক্যাল মানে হচ্ছে তোমার ভিতরে, তোমার ইনার। ইন্ট্রা ব্যক্তির, ব্যক্তির নিজস্ব, ব্যক্তির নিজস্বতা। এই দুটোর ক্ষেত্রে অনেকভাবে কোশ্চেন আছে যে ইন্ট্রা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি, ইন্টার সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি। আমাকেই দেখে দেখে বলতে হচ্ছে অনেকটা, ওটা একটু কমপ্লিকেটেড, তো ইন্ট্রার মধ্যে তো অনেকভাবে কনফিউজ হয়ে যাবে। তো এটা দেখে রাখো, এটা দেখে রাখো, মানে ইন্টার আর ইন্ট্রা। ইন্ট্রা তোমার ভিতরে, তাহলে ইন্টার হচ্ছে জনগণ কেন্দ্রিক, অনেক কিছু ওয়েদারে তুমি মিশে যেটা তুমি নির্যাসটা নিচ্ছ সেটা। আর ব্যক্তি নিজস্ব, তুমি নিজের ভিতর থেকে যেটা প্রকাশ করছো, তাহলে এটা নিজস্বতা। এইটা হচ্ছে ভাইগটস্কির মধ্যে, ভাইগটস্কির যেই থিওরির মধ্যে এইটা একটা মেন পার্ট। আর একটা সেটা আরো মেন পার্ট, সেটা হচ্ছে ভাইগটস্কি বললেই সেটা চলে আসে সামনাসামনি যে ভাইগটস্কি বলতে গেলে তো বিশাল অনেক আলোচনা হয়ে যাবে। তো তার মধ্যে থেকে আমি এই ছোট ছোট টপিকগুলো একটু আলোচনা করে দিই। একদিন যদি তোমরা চাও যে ভাইগটস্কি সম্পর্কে আর কি বিশদভাবে জানতে, তো আমাকে প্লিজ কমেন্ট করো, তাহলে নিশ্চয়ই আমি এই ব্যাপারে তোমাদের একটু বলে দেব আমার। তো আরেকটা কি বলতো, ভাইগটস্কি বললেই যেটা আমাদের মাথায় প্রথমেই ক্লিক করে সেটা হলো জেডপিডি জোন। জেডপিডি যেটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি? জেডপিডি, জোন অফ জোন অফ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা কি বলতো, খুবই সহজ। ধরো তুমি একটা ক্লাসে আছো, তুমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, তো তোমার সামনাসামনি কেউ লোয়ার লেভেলের স্টুডেন্টও আছে এবং আপার লেভেলেও স্টুডেন্টও আছে। তো তুমি ওই যে আগেই বলেছিলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, যদিও সবার সাথে মিশতে হবে, তবে তো তুমি যদি মানে অন্ধকারের সাথে মেশো তবে তো দিনের মর্যাদাটা বুঝতে পারবে। হ্যাঁ, খারাপের সাথেও মিশতে হবে আর ভালোর সাথেও মিশতে হবে। খারাপের সাথে মিশতে তুমি বুঝতে পারবে যে কোনটা তোমাকে করতে হবে না। হ্যাঁ, তাহলে মেশাটা দুটোর জন্যই জরুরি। সামাজিক বিকাশের জন্য সবার সাথেই মেশাটা অত্যন্ত আবশ্যক, তাহলে তুমি আর ঠক্কর খাবে না, তাই না? আর তাহলে আমি যেটা আবার টপিকে ফিরে আসি, তো জেডপিডি জোন, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা বলা হচ্ছে একটা জোন, মানে একটা বাউন্ডারি আছে। সেখানে ওই যে বললাম যে অ্যাভারেজ, তুমি হয়তো অ্যাভারেজ শিক্ষার্থী, তোমার থেকে আপারেও কেউ ভালো আছে, আবার কেউ তোমার থেকে ডাউন আছে। এবার তুমি যখন মানে সেই ভালো শিক্ষার্থীর থেকে তুমি যদি কিছু নিতে পারো, তাহলে তোমার কি আরো উন্নতি ঘটবে, আরো তোমার সম্ভাবনাটা বেশি প্রকাশ্যে আসবে, আরো তুমি ভালো করার চেষ্টা করবে। সেই জন্যই এখানে বলছে যে যখন আমরা আমাদের থেকে কোনো বেটার পার্সনের থেকে আমরা কিছু শিখতে পারি, তাহলে আমাদের কি উন্নতির স্তরটা আরো বৃদ্ধি পায়। এই যে আমার যে প্রকৃত স্তর ছিল, এই যে আমার যেটা প্রকৃত স্তর ছিল, তা থেকে আমি আরেকটা কারো সহযোগিতায় আমি কি ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, আরো ডেভেলপ করছি। সেটা তোমার ক্লাসের শিক্ষার্থীও হতে পারে তোমার থেকে যারা একটু ভালো জানে, এবং আর তোমার ক্লাসের শিক্ষকও হতে পারে, বা এরকম আরো প্রাজ্ঞ ব্যক্তি হতে পারে যার থেকে তুমি ভালো জিনিসটা নিতে পারবে, যার থেকে তুমি জ্ঞানটা সঞ্চয় করতে পারবে। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে সেটা যে তোমার প্রকৃত স্তর যেটা, আর সম্ভাবনার স্তর।
মানে তোমার অ্যাকচুয়াল লেভেল আর তোমার পোটেনশিয়াল কতটা আছে সেই লেভেল। আমি একটু আঁকছি, দেখে নাও। এইটা ধরো তোমার অ্যাকচুয়াল লেভেল বা তোমার প্রকৃত স্তর, তুমি যেই স্তরে এখন আছো, তোমার যেই জ্ঞানটুকু এখন আছে। আর যদি শিক্ষা মানে তোমার থেকে যারা ভালো তাদের থেকে যদি শিক্ষা নিয়ে তুমি আরো তোমার উন্নতি ঘটাতে পারো, তখন সেটা বলবে সম্ভাবনার স্তর। কি বলবে? এই যে লাইনটা আছে, এই যে তোমার নিজস্ব স্তর আর হচ্ছে সম্ভাবনার স্তর, তোমার আপার লেভেলে যাওয়ার যেই স্তরটা, সেই যে মাঝখানে যে লাইন, বর্ডার লাইনটা আছে, একেই বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ZPD। এবার এখানে একটা লক্ষ্য করো, তোমার এই যে যারা সাহায্য করছে তোমাকে বা যাদের থেকে তুমি সাহায্যটা নেবে, অবশ্যই তোমার থেকে তাদের ভালো হতে হবে, তাদের আরো উন্নত হতে হবে সব দিক দিয়ে, তবেই তো তুমি তার থেকে কিছু জিনিসটা নিতে পারবে, তবেই তো ভালো জিনিসটা তুমি তার থেকে নিতে পারবে। তোমার থেকে যদি সে লো হয় তাহলে তো তুমি নিতে পারবে না তার থেকে কিছুই, বড় তো তুমি দিতে পারবে। তো এইখানে যাদের তুমি সহযোগিতায় জিনিসগুলো নিতে পারছো তোমার মধ্যে, বা তোমার উন্নতির জিনিসটাকে আরো বাড়াচ্ছ, তোমার ডেভেলপমেন্টটা আরো ইনক্রিজ হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে MKO। এই জিনিসটাও খুব পড়ে ভাইগর্স্কির ক্ষেত্রে, MKO। MKO এর ফুল ফর্ম কি বলতো? মোর নলেজেবল আদার। মোর নলেজেবল আদার। আদার, মোর নলেজেবল আদার, MKO। এটা কে কে হতে পারে? তোমার সমবয়সী শিক্ষার্থী যারা তোমার থেকে আরো আপগ্রেডেড, আরো বেশি জানে, তারা হতে পারে। শিক্ষক হতে পারে, শিক্ষক শিক্ষিকা যারা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শিক্ষক শিক্ষিকা হতে পারে। আর কি হতে পারে? আরো তোমার থেকে কোনো প্রাজ্ঞ ব্যক্তি, নিশ্চয়ই তুমি অভিজ্ঞ ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদের থেকে অনেক কিছু শেখার আছে। তো তারাই এই কাজটা করে, তারাই বিশেষভাবে MKOর কি বল তকমা পান আর কি, তারা হচ্ছে MKO। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট করতে গেলে কাদের সহযোগিতা চাই? না, MKOর সহযোগিতা চাই। মোর নলেজেবল আদার, যারা আরো বেশি নলেজেবল তোমার থেকে, সেটাই হচ্ছে MKO এখানে বলা হচ্ছে। তো ভাইগর্স্কি যে টপিকগুলো আজকে আলোচনা করলাম একবারটি বলে দিই, যে ভাইগর্স্কি ছিলেন, কে ছিলেন? যে রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন, রাশিয়ান সাইকোলজিস্ট ছিলেন। তিনি খুবই অল্প বয়সে মারা যান, প্রায় 33 থেকে 38, আমার ঠিক বয়সটা মনে নেই। তো এই বয়সের মধ্যে তিনি মারা যান, কিন্তু তার থিওরি আজকে আমরা আজও ফলো করছি। শিশুদের মনস্তাত্ত্বিক দিকটা বোঝার জন্য আজও আমাদের এটি খুবই প্রয়োজনীয়। তিনি একজন নির্মিতিবাদী ছিলেন। নির্মিতিবাদী অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে নির্মাণ করবে, শিশুরা নিজেরাই নিজেদের মধ্যে জ্ঞান নির্মাণ করবে, হাতে কলমে কাজ করে কোনো অ্যাক্টিভিটির দ্বারা তারা নিজেরাই কি করবে? জ্ঞানটাকে আহরণ করবে। তো সেটা হচ্ছে নির্মিতিবাদের প্রথম ধাপ। আর তিনি ছিলেন শুধু নির্মিতিবাদের মধ্যেও, তিনি শুধু প্রজ্ঞাবাদী ছিলেন না, তিনি ছিলেন সামাজিক প্রজ্ঞাবাদী। তিনি সমাজের জিনিসগুলোকে আরো বেশিভাবে নিজের ভিতর নিতে বলেছেন। তিনি এজটাকে কোনো ম্যাটার না, এজ বলেছেন যে ছোট বয়সেও মানুষ অনেক শিক্ষা নিতে পারে, সেক্ষেত্রে তাদের সমাজে মিশতে হবে, তাদেরকে সামাজিক ইন্টারাক্ট করতে হবে, সমাজের সাথে ইন্টারাকশন করতে হবে, তাহলে মিথস্ক্রিয়া করতে হবে সমাজের সাথে, তাহলে তার মধ্যে গ্রোথ হবে, তার মধ্যে আরো বিকাশটা হবে, যেটা আমরা এখন তো দেখতেই পাই না, প্রায় যৌথ পরিবার নেই বললেই চলে।
মানে সবই এখন নিউক্লিয়ার ফ্যামিলি বলা যায়, একটা দুটো সন্তান, বাবা মা ফ্ল্যাটে আছে এরকম টাইপের, তাদের তাদের মধ্যে কি বলতো সোশিয়াল ডেভেলপমেন্টটা ভালো হয় না। তার সামাজিক চেতনা সেরকম ভাবে হয় না, একে অপরের বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় তারা জানে না। তো এইভাবে তিনি বলেছেন যে সামাজিক জিনিসটা আমাদের মাধ্যমে আমাদের যেই সব সংস্কৃতি আছে, মানে আমাদের কালচার, রীতিনীতি, নিয়ম কানুন, সবগুলো আমাদের অ্যাডপ্ট করতে হবে, তিনি সেটাই বলতে চেয়েছেন। পিডিজন তো এখন বললামই, আর এমকেও বলেছি। আজকে মোটামুটি 3টে টপিক নিয়ে আলোচনা করলাম। পরে ভাইগটস্কির আরো 2-একটা টপিক আছে যেগুলো নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। আর তোমাদের যদি লাইক কমেন্ট পাই তাহলে আমি আরো খুব খুশি হব, যে তোমার আরো উৎসাহটা বাড়বে যদি তোমরা বলো যে ভিডিওগুলো তোমাদের আসলে কিছু সাহায্য করছে কিনা। আমি অনেকটা বোঝানোর চেষ্টা করছি, তো আশা রাখি তোমরা বুঝবে। আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি নেক্সট ভিডিওতে আবার কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব, এবং ভাইগটস্কি সম্পর্কে যদি তোমরা আরো বিশদভাবে জানতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। টপিক ভাইগটস্কি সম্পর্কে আলোচনা করা হলো না, যেটা হচ্ছে ভাড়া বন্ধন বা স্ক্যাফোল্ডিংটা, স্পিচকে টুল হিসেবে কি করে ব্যবহার করা যায়, ওইগুলো একটু একটু ভাইগটস্কির আলোচনার মধ্যে পড়ে। তো নেক্সট ভিডিওতে আমি ওই দুটো টপিক নিয়ে আলোচনা করার একটু চেষ্টা করব। আর আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় এই কামনাই করি। ধন্যবাদ।